স্বাগত নিউজ 24 বিরতিহীন সংবাদের সাথে আছি আমি তানজিনা অন্ত। বিশ্ব দরবারে দেশকে হেয় করতে ভয়ঙ্কর অপতৎপরতা চালিয়ে যাচ্ছেন ১ ডজনেরও বেশি সাইবার সন্ত্রাসী। মোটা অঙ্কের অর্থলগ্নিতে ইউটিউব, ফেসবুকে রাষ্ট্র, রাজনীতি, সরকার প্রধান কিংবা শিল্প প্রতিষ্ঠান সবার বিরুদ্ধে ভয়ঙ্কর অপপ্রচার চালাচ্ছে এ চক্র। তারা মানুষকে উস্কি দিয়ে ছড়ায় দাঙ্গা। বিশ্লেষকরা বলছেন, দেশের অগ্রগতি ও সাফল্য ধরে রাখতে এখনই রুখতে হবে আত্মগোপনে থাকা এ সাইবার সন্ত্রাসীদের। বিস্তারিত ফখরুল ইসলামের রিপোর্টে। দস্যু রাষ্ট্রে পরিণত হবে। বাংলার মানুষ দেখবে মাদার অফ মাফিয়াকে কিভাবে ঝুলানো হচ্ছে ঢাকার রাস্তায়। তথাকথিত আপনাদের জন্ম দেওয়া জাতির পিতা উনি স্বাধীনতা যুদ্ধের সময় কোথায় ছিলেন? বাংলাদেশ যখন মধ্যম আয়ের দেশ, অর্থনীতি, বাণিজ্য ও যোগাযোগের নতুন মাইল ফলকে, তখন এই রাষ্ট্রের বিরুদ্ধেই ভয়ঙ্কর অপতৎপরতায় নেমেছে বিদেশে আত্মগোপনে থাকা ১ ডজনেরও বেশি সাইবার সন্ত্রাসী। তারা সোশ্যাল মিডিয়ায় রাষ্ট্র, সরকার কিংবা রাষ্ট্রপতি কারো সমালোচনার বিষ ছড়াতে ছাড়েননি। অর্থনীতি ও শিল্প প্রতিষ্ঠান ধ্বংসেও নেমেছেন ভয়ঙ্কর ষড়যন্ত্রে। বাংলাদেশ এই মুহূর্তে প্যালেস্টাইনিয়ান এবং কাশ্মীরিয়ান স্টাইলের আপনার শাসন ব্যবস্থায় ঢুকছে। এই জঙ্গলি আওয়ামী শাসনের বিরুদ্ধে দাঁড়িয়ে যান। প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা জাস্টিন ট্রুডোর একটু নিচে। এরা হলেন সুইডেন প্রবাসী তাসনিম খলিল, চাকরিচ্যুত সেনা কর্মকর্তা মেজর দেলোয়ার ও কর্নেল শহীদুদ্দিন খান, যুক্তরাষ্ট্র প্রবাসী ও সাবেক প্রধানমন্ত্রীর এপিএস শামসুল আলম, শিবির ক্যাডার নাজমুস সাকিব, কথিত ব্যারিস্টার এম রহমান মাসুম, কথিত সাংবাদিক টিটু রহমান ও যুক্তরাষ্ট্রে আত্মগোপনে থাকা সাংবাদিক কনক সরোয়ার। আছেন ইলিয়াস হোসেন, কানাডা প্রবাসী শহীদ ইসলামও। এটি যদি রাজনৈতিক প্রচার প্রচারণা হয়ে থাকে, রাষ্ট্রকে বিতর্কিত করবার প্রচারণা হয়ে থাকে, তাহলে নিঃসন্দেহে এই বিষয়গুলো নিয়ে সূক্ষ্মভাবে, গভীরভাবে ভাববার আমি মনে করি খুব জরুরি দরকার। দেশের রাজনীতিতে অস্থিরতা তৈরি করতে বিপুল অর্থলগ্নিতে বিশ্ব মিডিয়ায় হেয় করছে বাংলাদেশকে। তারা রাজনীতিক বা বিশিষ্ট কেউ নন, তবুও রাজনৈতিক হাতিয়ার হয়ে নামছেন রাজনীতিক বিশিষ্ট ব্যক্তিদের চরিত্র হননে। সংকটকালে মিথ্যা প্রোপাগান্ডায় ছড়াচ্ছেন দাঙ্গাও। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, বিদেশে রাজনৈতিক আশ্রয়ের আড়ালে এই চক্রটি আর্থিক সুবিধা নিচ্ছেন। নজরদারি আমাদের কিন্তু আছে, আমরা প্রায়শই আমাদের নিজস্ব যে মেকানিজম আমরা নজরদারি করি, যারা এই উত্তেজনা সৃষ্টি করে তাদের বিরুদ্ধে কিন্তু আমরা আইনগত ব্যবস্থা নেই এবং সামনের দিনগুলিতে নিব। এই চক্রের বেশ কয়েকজনের বিরুদ্ধে এরই মধ্যে মামলাও হয়েছে। তাদের ধরতে চূড়ান্ত হয়েছে ইন্টারপোলের সহায়তার বিষয়টিও। একই সঙ্গে সাইবার আগ্রাসন রুখতে সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। সবগুলোকে একসাথে বাঁধা হবে। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। বিশ্বের অন্তত ৩৫ জন সাবেক ও বর্তমান নেতা এবং ৩০০ সরকারি কর্মকর্তার গোপন নথি ফাঁস করে দিয়েছে প্যান্ডোরা পেপার্স, যেখানে শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতা, ধনী ও প্রভাবশালীদের গোপন অর্থ লেনদেনের তথ্য ফাঁস হয়েছে। এসব নথিপত্রের মধ্যে রুশ নেতা পুতিন, জর্ডানের বাদশাহ এবং সাবেক ব্রিটিশ নেতা টনি ব্লেয়ারের গোপন সম্পদ ও লেনদেনের তথ্য রয়েছে। পানামা, দুবাই, মোনাকো, সুইজারল্যান্ডের মতো দেশ ও অঞ্চলের কোম্পানিতে বিভিন্ন দেশের প্রভাবশালী ব্যক্তিরা যে অর্থ রেখেছেন এবং গোপন লেনদেন করেছেন সেই তথ্য তুলে ধরা হয়েছে। গার্ডিয়ান, বিবিসি সহ কয়েকটি সংবাদ মাধ্যম ওইসব কোম্পানির ১,১৯,০০,০০০ নথি বিশ্লেষণ করে এইসব তথ্য প্রকাশ করেছে। এই অনুসন্ধানে অংশ নেয় আইসিআইজের প্রায় ৬.৫ শতাধিক সাংবাদিক। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগদান এবং যুক্তরাষ্ট্র, ফিনল্যান্ড সফর নিয়ে বিস্তারিত জানাতে আজ সোমবার বিকেলে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেল ৪টায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হবে এই সংবাদ সম্মেলন, যেখানে গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ১৭ সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে ২ দিনের যাত্রা বিরতি শেষে ১৯ সেপ্টেম্বর তিনি নিউ ইয়র্ক পৌঁছান। শুক্রবার রাতে দেশে ফেরেন প্রধানমন্ত্রী। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আজ। বিস্তারিত জানাতে সহকর্মী কাজী শাহেদ সরাসরি যুক্ত হচ্ছেন। শাহেদ, প্রথম দিনের ভর্তি পরীক্ষার সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন।
শুভ সকাল তানজিরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজকে থেকে শুরু হচ্ছে। সকাল 9:30টার দিকে সি ইউনিটের ভর্তি পরীক্ষাটি শুরু হবে এবং আজকে 3 দফায় এই পরীক্ষাটি হবে আজকে। এবং যদি বলি যে শিক্ষার্থীরা ইতিমধ্যেই কিন্তু তাদের যে পরীক্ষা কক্ষ সেখানে প্রবেশ করেছেন। সকাল 8:30 থেকেই তাদেরকে কক্ষে প্রবেশ করাতে শুরু করেছে কর্তৃপক্ষ এবং এই পরীক্ষাকে ঘিরে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে প্রস্তুতি সেটি যদি একটু বলি যে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা এখানে নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে শিক্ষকরা তো দায়িত্ব পালন করবেনই, পাশাপাশি প্রতিটি শিক্ষার্থীকে বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে হবে এবং হ্যান্ড স্যানিটাইজ করে ভিতরে ঢুকতে হবে। এছাড়া প্রবেশের মুখেই তাদের শরীরের তাপমাত্রা মাপা হচ্ছে, যে এতে সহযোগিতা করছে বিএনসিসির স্কাউটের সদস্যরা। আপনার মাধ্যমে দর্শকদের একটু তথ্য দিতে চাই যে 2020-21 শিক্ষাবর্ষের যে আজকের যে পরীক্ষা সেখানে অংশ নিচ্ছে 44,194 জন শিক্ষার্থী। ধন্যবাদ শাহেদ। দর্শক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ শুরু হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী কাজী শাহেদ। চলে যাচ্ছে পরের প্রসঙ্গে। ইলিশের প্রজনন নিরাপদ করতে সারা দেশের 38 জেলার 174 উপজেলায় সব নদ নদী এবং সাগরে ইলিশ সহ সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা শুরু হয়েছে। আজ থেকে 25 অক্টোবর পর্যন্ত 22 দিন ইলিশ ধরা নিষিদ্ধ থাকবে। এ সময় মা ইলিশ আহরণে বিরত থাকা 5,55,944 জেলে পরিবারের জন্য খাদ্য সহায়তা বাবদ চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এই কর্মসূচির আওতায় প্রতি জেলে পরিবার 20 কেজি করে চাল পাবেন। 2021-22 অর্থ বছরে সরকারের মানবিক খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় 37 জেলার 151 উপজেলায় এ খাদ্য সহায়তা দেওয়া হবে। এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়, পিরোজপুর থেকে ইমন চৌধুরী যুক্ত হচ্ছেন। শুরুতেই যাচ্ছে নয়ন বড়ুয়া জয়ের কাছে। জয়, 22 দিনের যে ইলিশ আহরণ নিষিদ্ধ করা হয়েছে, এই বিষয়ে কি বলছেন জেলেরা? ধন্যবাদ আপনাকে। আপনি দেখতে পাচ্ছেন যে 22 দিনের নিষেধাজ্ঞা শুরু মধ্যরাত থেকে, কিন্তু আমরা দেখছি সকাল থেকে জেলার ফিশিং বোট যেগুলো আছে সেই বোটগুলোকে আসলে কর্ণফুলী নদীর সাগর হয়ে কর্ণফুলী নদীর উপকূলে তারা নিয়ে এসেছেন এবং কি যারা অলস সময় তারা মানার জন্য যে প্রতি বছরে বলতে যে কয়েক বছর ধরে যে নিষেধাজ্ঞা তারা মেনে এসছেন, তার কারণে কিন্তু আসলে সমুদ্রে ইলিশের খুব একটা বলা যায় সমাহার বলা যায়। কিন্তু এবার কিন্তু আসলে যে ইলিশ প্রচুর পরিমাণ ইলিশ পাওয়া গেছে, কিন্তু এখানে যারা জেলেরা বলছেন কিন্তু যেভাবে ইলিশ পেয়েছেন কিন্তু সাইজও কিন্তু অনেকটা বড় ছিল। কিন্তু এবার কিন্তু 22 দিনের যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞার মধ্যে কিন্তু বাংলাদেশের জেলে যারা আছেন তারা কিন্তু আসলে যে উপকূল এলাকায় চলে এসছেন, এমনকি ইলিশ ধরা একেবারে তারা বন্ধ করে রেখেছেন। কিন্তু ভারতের জেলে যারা আছেন তাদের তো নিষেধাজ্ঞা না থাকার কারণে তারাও কিন্তু আসলে বাংলাদেশ সীমানা সমুদ্রের বাংলাদেশ সীমানায় এসে মাছ আহরণ করবে কিনা সেদিকে কিন্তু তারা খুব একটা দুশ্চিন্তায় আছেন। যদি এইরকম যদি হয় তাহলে কিন্তু আসলে যে সরকারের যে উদ্যোগ সেই উদ্যোগ অনেকটা ভাটা হবে বলে তারা মনে করছেন। সব মিলে বলা যায় যে প্রতি বছরে বলা যায় কয়েক বছর ধরে যেভাবে যে 65 দিনের নিষেধাজ্ঞা 22 দিনের নিষেধাজ্ঞা একের পর এক যে নিষেধাজ্ঞা সেই নিষেধাজ্ঞাগুলো জেলেরা মানার জন্য চেষ্টা করছেন। এখানে যারা এসেছেন তারা বলছেন শুধু আমরা যে 22 দিন ধরে মাছ আহরণ করব না সেদিকে কিন্তু তারা খুব একটা সমস্যায় আছেন। পরিবার পরিজন নিয়ে তারা চলতে কিন্তু খুব একটা সমস্যা হয় তাদের। যে এই সময়টা আসলে সরকার যে সহায়তা দেওয়ার কথা রয়েছে কোনো জেলে কিন্তু পায়, কোনো জেলে কিন্তু পায় না। এমনকি যে জেলেগুলো আপনারা দেখছেন তারা যে সমুদ্রে জীবনের ঝুঁকি নিয়ে যারা কিন্তু আসলে মাছ আহরণ করে আমাদের দেশের মানুষের মাছের চাহিদা মেটায়, তারাও কিন্তু আসলে যে সরকার যে
এই সময়টার মধ্যে যে সহায়তা দেওয়ার কথা রয়েছে, অনেকজন কিন্তু তালিকাভুক্ত হতে পারেনি। তাদের কিন্তু আসলে দাবি উঠেছে, তারা বলছেন তাদেরকে তালিকা করে তাদের যদি সহায়তা করে তারা যদি পায় তাহলে তাদের জন্য সহজ হয়, এমনকি নিষেধাজ্ঞার টাইমে কিন্তু তাদের জন্য এই সময়টার মধ্যে তাদের সহায়তা দরকার বলে তারা মনে করছে। আমি একটু কথা বলতে চাচ্ছি, মাছ ধরা তো আহরণ তো একেবারে বন্ধ, তাই না? জি। কখন আপনারা এসেছেন এখানে? আমরা কালকে এসেছি, গতকালকে এসেছি এখানে। নিষেধাজ্ঞা তো মানবেন? অবশ্যই মানবো। সরকারে যখন আমাদের বন্ধ দিয়েছে, কারফিউ দিয়েছে, আমরা জাল তুলে এখানে উঠে নিয়ে আসি। আপনি অবশ্যই বুঝতে পেরেছেন, জেলে যারা আছেন তারা বলছে সরকারের যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞা তারা কিন্তু আসলে মানবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এমনকি যারা মৎস্য ব্যবসায়ী যারা আছেন, যারা ফিশিং বোটগুলো কিন্তু সমুদ্রে পাঠায়, তারাও বলছেন একেবারে তারা যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞা তারা মানছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। আমার সহকর্মী ফিরোজপুরে অপেক্ষা করছেন, ইমনের কাছে যাচ্ছে আমরা। জয়, আপনাকে ধন্যবাদ। জয়, আসলে আমাদের পিরোজপুরের অবস্থা আমরা দেখতে পেয়েছি যে সকাল থেকেই যে সরকারের 22 দিনের যে অবরোধ, সেই অবরোধে তারা অভিযান পরিচালনা করছে জেলা মৎস্য কর্মকর্তা আব্দুল বারীর নেতৃত্বে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে পিরোজপুরে এই যে মৎস্য আড়ত, আপনার পাড়েরহাট, এই পাড়েরহাট বন্দরে কিন্তু প্রায় 3500 কারেন্ট মিটার জাল কিন্তু ধরা পড়েছে এবং বেশ কিছু বরফ কলে কিন্তু অভিযান চালিয়েছে আমাদের প্রশাসন। আমরা একটু এই বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের জেলা মৎস্য কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে আমরা একটু কথা বলবো যে আসলে আপনার কাছে জানতে চাই, আপনারা যে অভিযান পরিচালনা করলেন, অভিযানে কি কি পেয়েছেন? আসলে সরকার ঘোষিত যে 22 দিনের কর্মসূচি, আজ 4 তারিখ থেকে 25 অক্টোবর পর্যন্ত মাছ সংরক্ষণ অভিযান এবং ইলিশ মাছ আহরণ, তারপর বিপণন, এই সমস্ত কিছু নিষিদ্ধ করা হয়েছে। এরপর থেকে আমরা সরকারি নির্দেশনা মোতাবেক জেলা প্রশাসনের নেতৃত্বে এবং জেলা মৎস্য দপ্তর পিরোজপুর কর্তৃক এই অভিযান পরিচালনা করা হয়। আজ সকাল থেকে পাড়েরহাট মৎস্য বন্দরে আমরা ভোর থেকে অভিযান চালাই। অভিযানে আমরা এখানে 2টি বরফকল আছে, এগুলো কার্যক্রম সম্পূর্ণ বন্ধ আছে কিনা সেগুলো তদারকি করা হয়। পরবর্তীতে আমরা এখানে অভিযানকালে কিছু পরিত্যক্ত নৌকাতে আমরা এই 3500 মিটার কারেন্ট জাল পরিত্যক্ত অবস্থায় পাই, সেগুলো এখন পুড়িয়ে বিনষ্ট করা হচ্ছে। আপনাদের এই অভিযান কতক্ষণ চলবে? আমাদের অভিযান 22 দিন ব্যাপী কার্যক্রম চলমান আছে। আর জেলা প্রশাসনের উদ্যোগে আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা সমস্ত আসলে একটু বলবেন যে এই যে 22 দিনের যে অবরোধ, এই অবরোধে আপনাদের কি কি আইন রয়েছে, জেলেরা কি কি করতে পারবে না? এই আইনে টোটালি আমাদের সাগর এবং নদীতে কোনো ধরনের মাছ ধরা যাবে না এবং জেলেদেরকে বিরত রাখার জন্য আমরা ইতিমধ্যে 18,700 জেলের 374 মেট্রিক টন ভিজিএফ এর বরাদ্দ দিয়েছি। এই সপ্তাহের মধ্যে এটা বিতরণ কাজ সম্পন্ন হবে। ধন্যবাদ আপনাকে। তানজিলা, শুনছিলেন আসলে এই যে 22 দিনের যে অবরোধ, সেই অবরোধে কিন্তু আমাদের প্রশাসন কিন্তু সকাল থেকে আজকে দেখতে পেলাম যে মাঠে নেমেছে এবং যে কোনো বিনিময়ে এই যে মা ইলিশ, সেই মা ইলিশ রক্ষায় কিন্তু তারা কাজ করে যাচ্ছে। তো ফিরছি স্টুডিওতে। তানজিলা। ইমন, আপনাকে ধন্যবাদ। একই সঙ্গে ধন্যবাদ নয়ন বড়ুয়া, জয়কে। দর্শক, 22 দিনের জন্য ইলিশ শিকার বন্ধ করেছে সরকার, সে বিষয়ে অভিযান চলছে। আর এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মীরা। এবার করোনা আপডেট। দেশব্যাপী করোনা সংক্রমণের হার নেমে এসেছে 3% নিচে। 7 মাসের মধ্যে এটাই সর্বনিম্ন হার। এদিকে মৃত্যুর হারও 23% কমেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি বিপুল সংখ্যক মানুষের মাঝে টিকা প্রয়োগ হতে পারে এই হার আরও কমিয়ে আনার সমাধান। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। টানা 13তম দিন দেশে করোনা সংক্রমণ 5% নিচে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম অনুযায়ী মহামারীর সংক্রমণ টানা 2 থেকে 3 সপ্তাহ 5% নিচে থাকলে তা নিয়ন্ত্রণে বলা যায়। শনিবার পর্যন্ত এই সংক্রমণের হার 3.41% থাকলেও গেল 24 ঘন্টায় তা নেমে এসেছে 2.90%। স্বাস্থ্য অধিদপ্তর বলছে মৃত্যুর হারও কমেছে 23%। এ পর্যন্ত সর্বমোট 15,57,347 জন রোগী শনাক্ত হয়েছে। গত 7 দিনে আমরা মৃত্যুর যে সংখ্যাটি দেখেছি, যে পরিসংখ্যানটি আমাদের হাতে আছে, সেটি কিন্তু পূর্ববর্তী 7 দিনের চাইতে 49 জন কম, অর্থাৎ 23%-এরও বেশি
মৃত্যু কমে এসেছে। বিশেষজ্ঞরা বলছেন এই সংক্রমণের নিম্নমুখী হার ধরে রাখতে স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি প্রয়োজন টিকা প্রয়োগ। সবাইকে ভ্যাকসিনটা নিতে হবে অবশ্যই, কারণ এটা কিন্তু সুরক্ষা দিবে, সাথে স্বাস্থ্যবিধি সবটুকু মিলে কিন্তু একটা পর্যায়ে অবশ্যই এটা একদম সম্পূর্ণ নিয়ন্ত্রণ আসবে। সেটার জন্য সবার সহযোগিতা দরকার। প্রত্যেকটা সেক্টরে সব মানুষ মিলে একসাথে যদি কাজ করে তাহলে কিন্তু অবশ্যই করোনা থেকে আমরা উদ্ধার পাবো। যারা এখনো টিকাদান কর্মসূচিতে আওতায় আসে নাই তাদেরকেও দ্রুত টিকা নিতে হবে, তাহলেই শনাক্তের হার আরো কমে আসবে। এবছর মার্চ পর্যন্ত সংক্রমণের হার 5% নিচে থাকলেও পরে তা বেড়ে 25% দাঁড়ায়। সংক্রমণের হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় স্বাস্থ্যসেবা বিভাগ। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। পেঁয়াজের দাম হঠাৎ করে কেজিতে বেড়েছে 10 থেকে 15 টাকা পর্যন্ত। মাত্র এক সপ্তাহ আগেও যে পেঁয়াজ বিক্রি হয়েছে 40 থেকে 42 টাকা কেজিতে, তা এখন বাজার ভেদে 50 থেকে 55 টাকায় বিক্রি হচ্ছে। আমদানি ও সরবরাহে কোনো জটিলতা নেই। তারপরেও কেন বেড়েছে এই নিত্যপণ্যের দাম, তার সুনির্দিষ্ট উত্তর নেই কারো কাছেই। অথচ বাড়তি দামের খেসারত দিতে হচ্ছে ভোক্তাকে। ভোক্তা অধিকার সংগঠন ক্যাব বলছে এজন্য দায়ী ব্যবসায়ীদের কারসাজি। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। দেশে পেঁয়াজের বার্ষিক চাহিদা 25 লাখ মেট্রিক টন। সবশেষ 2019-20 অর্থ বছরে দেশে পেঁয়াজ উৎপাদন হয়েছে 25.5 লাখ মেট্রিক টন। উৎপাদিত পেঁয়াজের 25% পচে যাওয়ায় নিট উৎপাদন 19 লাখ মেট্রিক টনের কিছু বেশি। অর্থাৎ বাড়তি চাহিদার মাত্র 5 থেকে 6 লাখ মেট্রিক টন আমদানি নির্ভর হলেও তা নিয়েই বাজারে চলে নানা কারসাজি। এই যেমন মাত্র এক সপ্তাহ আগেও যে পেঁয়াজ বিক্রি হয়েছে 40 থেকে 42 টাকায়, তা এখন বাজার ভেদে 55 টাকাও গুনতে হচ্ছে ভোক্তাকে। অথচ আমদানি রয়েছে স্বাভাবিক গতিতেই। দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজের সিংহভাগ আমদানি করা হয়। গত এক সপ্তাহে এ বন্দরের আমদানি কার্যক্রম ছিল একই রকম। তবু কেন এমন লাগাম ছাড়া দর বৃদ্ধি, তার সুনির্দিষ্ট কারণ বলতে পারছেন না ব্যবসায়ীরা। আগে ছিল 45-35, এখন হলো 60। আমদানিকারকরা কোনো সময় দাম বাড়ায় না, দাম বাড়াতে পারে না। একদিন যদি কোনো প্রশাসন কর্তৃক নজরদারি করা যায়, কেজিতে 20 থেকে 30 টাকা কমে যাবে। ক্রেতাদের অভিযোগ, বেশ কিছুদিন পেঁয়াজের বাজার স্বাভাবিক হলেও সরকারের নজরদারি না থাকায় এখন সুযোগ নিচ্ছেন অসাধু ব্যবসায়ীরা। পেঁয়াজের দামটা মানে কমবে, কিন্তু এখন বাড়তি, জনগণের একটু কষ্টই হয়ে গেছে। জনগণরা আর কি করবো, সব জিনিসের দাম এরকম করে বাড়লে। দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের বাজার খাতুনগঞ্জেও পেঁয়াজের বাজার ঊর্ধ্বমুখী। পাইকাররা বলছেন দেশি পেঁয়াজের মৌসুম শেষ দিকে হওয়ায় সরবরাহ কিছুটা কম। বন্যা হতে কিছু ফসল ওদের মার খেয়েছে, যার পরিপ্রেক্ষিতে দাম ওখানে মোকামে বাড়ছে। 37 থেকে 40, 40 থেকে 45, এইভাবে বাড়তে বাড়তে আজকে 45, 48। একই ছবি দক্ষিণের জেলা যশোরেও। করোনাকালে যখন আয়ের সুযোগ সীমিত, তখন উল্টো নিত্যপণ্যের লাগামহীন দামে নাকাল সাধারণ মানুষ। 15-20 টাকা করে কেজিতে বেড়ে গেছে, তা আমার তো সংসার চালানো লাগে, বেতন তোমার বাড়িনি। সরকারও তো এর ভিতরে কোনো নজরদারি করতেছে না। ভোক্তা অধিকার সংগঠন ক্যাব বলছে ব্যবসায়ীরা কারসাজি করেই বাজারে অস্থিরতা তৈরি করে। এজন্য প্রয়োজন জোরালো তদারকি। 4-5 দিনের মধ্যে পেঁয়াজের দাম অনেক বেড়ে গেছে এবং এটা বাড়ার কোনো কারণ আছে বলে আমরা মনে করি না। আমরা আমদানিকারকদের আলোচনা করলেও দেখা যায় যে তারা জানেন না কেন পেঁয়াজের দাম বাড়ছে। আমরা মনে করি যে এটা ব্যবসায়ীদের কারসাজি, এটাই সিন্ডিকেট, এটাই করে তারা ইচ্ছাকৃতভাবে, যেহেতু সরকারের কাছে কোনো মান নাই। কেবল পেঁয়াজ নয়, করোনাকালে মানুষের আয় কমলেও তেল, ডিম, ব্রয়লার মুরগি, শাকসবজি সহ বেশিরভাগ নিত্যপণ্যের দামই এখন চড়া। ফলে বিপাকে সাধারণ ভোক্তারা। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। নদীর দূষণ বাড়ছে দিন দিন, এজন্য জীববৈচিত্র্যে বড় প্রভাব পড়ছে। আরো তথ্য নিয়ে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হুমায়ুন কবির জীবন। জীবন, এই সংক্রান্ত কি খবর আছে আপনার কাছে? তানজিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আছি কুমিল্লার দাউদকান্দি উপজেলা কালাডুমন নদীর পাশে দাঁড়িয়ে আছি। এই নদীটির এখানে এসে দেখেছি যেটি আসলে দখল দূষণে কিন্তু এই দাউদকান্দির কালাডুমন নদীটি কিন্তু দখলের পথে, এবং আমরা যেটি লক্ষ্য করেছি যে আসলে দাউদকান্দি গৌরীপুর বাজারের
বিভিন্ন রকমের বর্জ্য এবং নাগরিক বর্জ্য সহ আশপাশে বিভিন্ন জায়গার ময়লা আবর্জনা ফেলে কিন্তু আসলে নদীর সৌন্দর্য এবং নদীকে দখলের একটা প্রক্রিয়া চলছে। এবং এখানে আমরা এসে লক্ষ্য করেছি আরেকটি বিষয়, আসলে দীর্ঘ সময় ধরে এই কালাডুমন নদীকে দখল করার জন্য একটি মহল কাজ করছে। এবং আমরা আরও জেনেছি যারা এলাকাবাসী রয়েছেন তারা অভিযোগ করছেন যে আসলে এই কালাডুমন নদীর বিভিন্ন অংশে কিন্তু আসলে দখলে ময়লা আবর্জনা ফেলে এবং মাটি ফেলে কিন্তু দখলের একটা প্রক্রিয়া চলছে বলে তারা এলাকাবাসী অভিযোগ করেছেন। এবং আমরা যেটি জানতে পেরেছি যে আসলে এই দাউদকান্দি উপজেলা সহ আরও 3টি উপজেলা রয়েছে যেখানে আসলে এই কালাডুমন নদীটি যদি দখল হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আসলে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হবেন কৃষকরা। এবং এই কালাডুমন নদীর পাশে গৌরীপুর বাজারে যে ব্রিজ সংলগ্ন এখান দিয়ে যারা চলাচল করেন তারা কিন্তু আসলে স্বাস্থ্য ঝুঁকি এবং তারা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। তো আমরা একটু কথা বলতে চাচ্ছি এখানকার এলাকাবাসী যারা রয়েছেন তাদের কাছ থেকে একটু জানতে চাচ্ছি আসলে এই কালাডুমন নদীটিতে আমরা দেখছি যে বর্জ্য ফেলে দখল করা হচ্ছে, আপনারা এলাকাবাসী হিসেবে কি কোনো প্রতিবাদ করছেন না? আমরা জোর দাবি জানাচ্ছি যে এই কালাডুম্বর নদীটাকে সুরক্ষা করার জন্য সরকারের কাছে এবং প্রশাসনের কাছে যে দাউদকান্দি উপজেলার চেয়ারম্যান এবং মাননীয় এমপি মহোদয়ের কাছে অতি দ্রুত এটাকে সংস্কার করার জন্য। যদি আপনি শুনছিলেন, আমরা একজন পরিবেশবিদের সাথে কথা বলতে চাচ্ছি যিনি 30 বছর ধরে এই নদী নিয়ে কাজ করছেন। আপনার কাছ থেকে জানতে চাচ্ছি আসলে এই যে নদী দখল হচ্ছে আপনারা আসলে প্রশাসনের কাছে কি চাচ্ছেন? কুমিল্লার দাউদকান্দি উপজেলার অন্যতম নদী কালাডুমুর, এই কালাডুমুর গৌরীপুর থেকে ইলটগঞ্জ পর্যন্ত 41,850 ফিট, প্রায় 13 কিলোমিটার। এই নদীটি পুনর্খননের জন্য 20 বার মানববন্ধন, সংবাদ সম্মেলন, কোদাল মিছিল, প্রতীকী অনশন, নদী মেলা, নদী অলিম্পিয়াড সহ নদী পারে মানুষকে জাগ্রত করার জন্য বহুমুখী কার্যক্রম পদক্ষেপ আমরা নিয়েছি। সেই সাথে প্রশাসন, জনপ্রতিনিধি, মাননীয় উপজেলা চেয়ারম্যান, মাননীয় এমপি মহোদয়, জেলা প্রশাসন সকলের সংশ্লিষ্টতার কারণে আমরা নদীটি পুনর্খনন করা। কি চাচ্ছেন এখন? আমরা এখন চাচ্ছি গৌরীপুর এবং ইলিয়টগঞ্জ বাজারের সমস্ত ময়লা আবর্জনা কালাডুমুর নদীতে ফেলে কালাডুমুর নদীকে দখল দূষণ করা হচ্ছে। একদিকে মাইতারকান্দি খাল এখানেও দখল দূষণ হয়ে গেছে, ইতিমধ্যে কালাডুমুরও দখল দূষণ। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে তানজিনা আসলে এখানকার যারা পরিবেশবিদ এবং এলাকাবাসী তারা চাচ্ছেন যে না আসলে এই কালাডুমুর নদীটিকে যেন সৌন্দর্য রক্ষায় যেন প্রশাসনের উল্লেখযোগ্য ভূমিকা রাখেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। তানজিনা। ধন্যবাদ জীবন। দর্শক, নদী দূষণের খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী হুমায়ুন কবির জীবন। চলে যাচ্ছি পরের খবরে। খেলার খবর, সাফ চ্যাম্পিয়নশিপের খবর। সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ সোমবার মাঠে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ আসরের হট ফেভারিট ও সবচেয়ে সফল দল ভারত। প্রথম ম্যাচের জয়ের ধারা অব্যাহত রাখাই দলের লক্ষ্য। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে জানিয়েছেন কোচ অস্কার ব্রুজন। এদিকে বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে না ভারত। দলটির কোচ জানিয়েছেন খেলা হবে সমানে সমান। আজ বিকেল 5টায় মালদ্বীপ জাতীয় স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। এই ছিল এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।